বহু বছর পরে আবার গ্রামে ফিরছি। ভেবেছিলাম আর কখনো ফিরব না। মা বাবা মারা গেছে, আর তো তেমন কোনো পিছুটান নেই। তবে আর ফিরেই বা কী করব? কিন্তু সত্যিই কি আর কোনো পিছুটান নেই? যদি নাই থাকে, তাহলে কেন এই গ্রামটার নাম শুনলে আমার মনটা আজও কেমন করে ওঠে? কেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে বারবার? কেন মনে হয় এখানে আজও কিছু রয়ে গেছে, কিছু হয়তো এখনো অপেক্ষা করছে আমার জন্য। কি জানি, হয়তো এখনো কোনো পিছুটান রয়ে গেছে। সেই পিছুটানই আমায় আবার 10 বছর পরে ফিরিয়ে আনলো এই গ্রামে, না হলে গত সপ্তাহে। আমার কেবিনে বসে কাজ করছিলাম, এমন সময়। মে আই কাম ইন স্যার? ও সুবিমল, এসো। স্যার, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বাংলাদেশের সঙ্গে আমাদের যে ডিলটা হয়েছে সেটা নেক্সট মান্থের মধ্যে ডেলিভারি করতে হবে। হ্যাঁ, তো করে দাও, এতে সমস্যা কি আছে? স্যার, সমস্যা তো ওখানেই। প্রায় 20টা লরি ভর্তি তুলো যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে একসাথে 20টা লরি একসাথে ছাড়া যাবে না। ওদিকে ট্রান্সপোর্ট সিস্টেম খুব একটা ভালো নয়, প্রায় প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোকজন বিক্ষোভ করছে স্যার। তাই রুলিং পার্টি বেশি অ্যাক্টিভ রয়েছে। সমস্যা হবে স্যার। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আমরা থরি না ইনলিগাল কাজ করছি। না স্যার, সেটা না, কিন্তু এত গাড়ি একসঙ্গে ঢুকবে না। আমি কন্ট্যাক্ট করেছিলাম, সাপ মানা করে দিয়েছে। তাহলে এখন কি করতে বলছো? স্যার, আমরা যদি কাল থেকেই বর্ডারের আশেপাশে গ্যাদার করতে পারি তাহলে ইজি হবে ব্যাপারটা। বর্ডারের আশেপাশে কোথায় গ্যাদার করতে চাইছো? স্যার, ম্যাপে দেখলাম বর্ডারের পাশেই জয়ন্তপুর বলে একটা ছোট গ্রাম আছে, ওখানে অনেকটা জায়গা রয়েছে, ওখানেই করা যেতে পারে। গ্রামটার নাম শুনেই কেমন যেন ঠান্ডা হয়ে গেল আমার বুকের কাছটা। জয়ন্তীপুর আমার গ্রাম, কিন্তু সে গ্রাম আমি ছেড়ে এসেছি আজ থেকে 10 বছর আগে, এক শীতের ভোরের অন্ধকারে। দেখো সৌরভ, বাড়িতে আমাদের ব্যাপারে সবাই জেনে গেছে। বাবা কাল থেকে ভীষণ রাগারাগি করছে, বলেছে বাইরে বেরোলেই ঠ্যাং ভেঙে দেবে। আমি অনেক কষ্টে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তবে এভাবে যে আর কতদিন পারবো আমি সত্যিই জানি না। তুমি এবার একটা ভালো কাজবাজ দেখো না, তারপর চলো না আমরা কোথাও পালিয়ে যাই। না মালিনী, পালাবো না। চুরি তো করিনি, ভালোবেসেছি। ভালোবেসে পালিয়ে যাব এমন কাপুরুষ আমি নই। আইলো আমার পুরুষ। আগে একটা কাজ খোঁজো, ড্যাং ড্যাং করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়ে আর প্রেম করে বেরোলে না, শেষে ওই দেবদাস হয়ে যাবে। তারপর বাংলা টেনে নর্দমার জলে মশার সাথে বিয়ে করতে হবে। আর ওদিকে আমার বাপ শিওর আমার জন্য ছেলে খোঁজা শুরু করে দিয়েছে। ছোট্ট জ্বালা আমার। উফ মালিনী, কী সব ভাষা এগুলো? তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমিও বাড়ি যাই, আর তুমিও বাড়ি যাও। বাড়ি গিয়ে ফিডিং বোতল মুখে দিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, মরণ। মালিনী গজগজ করতে করতে চলে যায়, আর আমি পড়ন্ত বিকেলের সূর্যাস্তের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম, অনেক তো হলো, এবার সত্যি একটা কাজ করতে হবে। একটা ভালো কাজ পেলে বাড়িতে বলবো মালিনীর ওই অমরেশপুরি মার্কা বাপের সঙ্গে কথা বলতে। তারপর আমাদের বিয়ে হবে, আমাদের একটা সুখের সংসার হবে। আমি রোজ কাজ থেকে বাড়ি ফিরব, মালিনী আমায় গ্লাস ভরে জল দেবে, জল খেয়ে স্নান করতে যাব। মালিনী ভাত বাড়বে, স্নান সেরে ভাত খাবো। প্রতি সপ্তাহে মালিনীকে নিয়ে সিনেমা হলে যাব নতুন সিনেমা দেখতে। এইসবই ভাবছি, এমন সময় কোথায় যেন একটা দ্বারকাক ডেকে উঠল। সেই ডাক আমার আকাশ কুসুম ভাবনায় দাড়ি টেনে দিল। বাড়ির দিকে পা বাড়ালাম। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিকে ঝিঝি পোকা একভাবে ডেকেই চলেছে। রাতে খেয়ে দিয়ে শুতে শুতে দেরি হয়ে গেল, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। সত্যিই তো, বয়স তো একেবারে কম হলো না। 25টা বছর বাপের হোটেলে খেয়েছি, এবার তো নিজের একটা হোটেল খুলতে হবে। এই তাই তো, হোটেল খুললে কেমন হয়, কিন্তু টাকা? দৌড়ে গেলাম বাবার ঘরে। কিরে, এত রাতে কি ব্যাপার? বাবা বাবা ভাবছি একটা ব্যবসা করব। তা ভালো তো, কিসের ব্যবসা করবি ভাবছিস? ওটাই ভাবছিলাম,
বলছি হোটেলের ব্যবসা করলে কেমন হয়? আমার একটা বন্ধু আছে পার্থ, ও ভালো রান্না করতে পারে, ওকে নিয়ে নেবো সাথে, ও রান্না করবে। আর দেখো আমাদের গ্রামে তো ভালো কোনো হোটেল নেই, আর এদিকে বর্ডারে যাওয়ার ট্রাক আসে প্রচুর। একটা খাবারের যদি ভালো হোটেল চালু করতে পারি তাহলে কিন্তু ভালো চলবে, দারুণ হবে কিন্তু ব্যাপারটা। তা তো ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে, তা কোথায় করবি কিছু ভাবলি? বড় রাস্তার ধারে আমাদের যে জমিটা আছে ওখানেই ভাবছি করব। কিন্তু বাবা আমার কাছে যে টাকা কিছু নেই, কিছু টাকার তো দরকার। ও নিয়ে চিন্তা করিস না, তুই যখন ব্যবসা করবার স্বপ্ন দেখছিস আর আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? শুরু কর, যা টাকা লাগে আমি দেবক্ষণ। পরদিনই শুরু করলাম আমার হোটেল তৈরির কাজ। বেশি কিছু না, বাঁশের খুঁটির ওপরে টিনের শেড। অন্ততপক্ষে একটা চালা তো তৈরি হোক, ব্যবসা চলুক, পরে ঠিক করে নেব, এটাই ছিল ভাবনা। কিন্তু ওই যে ভাগ্য। ব্যবসা বেশ ভালোই চলছিল। একদিন সন্ধ্যাবেলা 3 জন লোক এলো আমার দোকানে। একজন বেশ হাট্টা গোট্টা গুন্ডা মতন লোক, আর তার পেছনের 2 জনকে দেখে মনে হলো তারা সাগরেদ। বললাম, হ্যাঁ বলুন কি খাবেন? হপ্তা। মানে আমাদের এখানে ওসব পাওয়া যায় না। আমার কিছু লাগলে তা কিভাবে আদায় করতে হয় তাও আমার ভালো করে জানা আছে। রাগে আমার গাটা জ্বলে উঠল। বললাম, পারলে আদায় করে দেখাও। তাহলে ভালো কথায় দিবি না, তাই তো? না। ঠিক আছে, আমিও দেখছি তুই কিভাবে ব্যবসা করতে পারিস এখানে। ওরা চলে যেতেই পার্থ এসে বলল, সৌরভ, এরা কিন্তু লোক ভালো না, ডেঞ্জারাস। তুই চিনিস নাকি? ওর নাম মদন, 3টে মার্ডার আর 2টো রেপ কেস চলছে ওর নামে। ও যখন বলে গেল তখন হপ্তা কিন্তু ও নিয়েই ছাড়বে। আর যদি তুই না দিস তাহলে তাহলে কি? ভাই, ওর কিন্তু বিন্দুমাত্র মায়া দেওয়া নেই, ও যা ইচ্ছে তাই করতে পারে, বলা যায় না। যদিও কাকা কাকিমা বা মালিনীর ওপরে। পার্থ, যেটা সত্যি সেটাই বললাম। তাহলে আমার এখন কি করা উচিত? লোকটার নামে থানায় গিয়ে কমপ্লেন করব? মনে হয় তাতে কোনো লাভ হবে না, দেখ কি করবি। তবে আমার মনে হয় তোর ওকে হপ্তা। একদমই না, সহ্য করলে সহ্যই করে যেতে হবে, দেখছি কি করা যায়। সেদিন রাতে বাড়ি ফিরে ফোন করলাম মালিনীকে, সবটা বললাম। মদনের সম্পর্কে যতটা শুনেছি মালটা 1 নম্বরের বজ্জাত। শোনো, তুমি ওর সাথে একেবারেই লাগতে যেও না। আমারও তো শখ নেই, দেখছি কি করা যায়। পরদিন যথারীতি হোটেলে বসে আছি। সন্ধ্যা। এমন সময় আমাদের বাড়ির পাশের ছেলে শুভ দৌড়াতে দৌড়াতে আমার দোকানে এলো। সৌরভদা, সৌরভদা! কি হয়েছে শুভ, এমন হাঁপাচ্ছিস কেন? সৌরভদা, মদন গুন্ডা তোমার বাবা মাকে। আমার বাবা মাকে? কি কি রে বল। তুমি এক্ষুনি চলো। দৌড়ে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সামনে পড়ে আছে আমার বাবা মায়ের নিথর মৃতদেহ, 2 জনেরই কপালে একটা গভীর ক্ষত। গুলি করে খুন করেছে মদন। পরদিন বিকেলে নিজের বাড়িতে বসে আছি, এমন সময় মালিনীর ফোন। হ্যালো। সৌরভ, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। জানি এরকম সময় বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু তবুও আজ না বললেই নয়, তাই ফোন করলাম। কি ব্যাপার বলো। আমি তোমার সাথে এই রিলেশনটা রাখতে পারবো না। বাবা আমার বিয়ে ঠিক করেছে, আর আমারও তো বয়স হচ্ছে, এবার তো আমাকেও বিয়ে করতে হবে। তো তুমি আমাকে কোনো রকম ফোন বা SMS আর করো না, আর আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখারও আর চেষ্টা করো না। বাই। ফোনটা কেটে দিল মালিনী। আমি যেন সর্বহারা হয়ে পড়লাম।
কি করব কিছু বুঝে উঠতে পারলাম না। তারপর কেটে গেছে 10টা বছর। জয়ন্তীপুরে আমার জমি বাড়ি বিক্রি করে চলে এসেছিলাম কলকাতায়। কিছুদিন এখানে ওখানে কাজ করে ধাক্কা খেতে খেতে শেষে নিজের একটা ব্যবসা খুলি, তুলোর ব্যবসা। ধীরে ধীরে বড় হয় কারখানা, নিজের অফিস তৈরি করি। জয়ন্তীপুরে যখন পৌঁছালাম তখন বাজে রাত্রি 8টা। গ্রামটা এখনও একই রকমই আছে, সামান্য কিছু বদলালেও গ্রামের সেই পুরনো গন্ধটা এখনও হারিয়ে যায়নি। স্যার চলে তো এলাম, কিন্তু রাত কাটাবো কোথায়? চলোই না, সামনে একটা হোটেল আছে, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আরও কিছুটা এগিয়ে দেখলাম সামনে একটা হোটেল, নাম অন্নপূর্ণা হোটেল। নামটা তাহলে এখনো বদলায়নি। কে বলবে এটা এককালে আমার হোটেল ছিল। দাঁড়াও সুবিমল। অন্নপূর্ণা হোটেল? স্যার হোটেলটা বেশ ভালোই লাগছে দেখে, কিন্তু আপনি কি করে জানলেন এখানে হোটেল আছে? সিক্স সেন্স। বর্ডার এলাকা, রাস্তার পাশে হোটেল থাকবে না তা হতে পারে? চলো ভেতরে চলো। হোটেলের ভেতরে রিসেপশনে একটা ছেলে বসে আছে, আমার চেনা। এগিয়ে গেলাম। একটা রুম পাওয়া যাবে? অবশ্যই, আপনার ডকুমেন্ট আর 1000 টাকা। আরে সৌরভদা, তুমি চিনতে পারলি তাহলে? কি যে বলো, তোমায় চিনব না? তোমার জন্যই তো করে খেতে পারছি। আমার পাশে দাঁড়িয়ে থাকা সুবিমল ততক্ষণে অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে আছে। দাঁড়াও সৌরভদা, চা বলি। রঘু কাকা। হ্যাঁ বাবু বলুন। এই দেখো, আমাদের হোটেলের আসল মালিক এসেছে। রুম নাম্বার 12তে 2টো চা নিয়ে এসো, আমি এনাদের রুমে নিয়ে যাচ্ছি। চলো দাদা। শুভর সঙ্গে রুমে গেলাম। রুমটা মন্দ না, বেশ পরিপাটি করে বিছানা সাজানো রয়েছে। রাত বেশ গভীর হয়েছে, যদিও ঘড়ির কাঁটা সবে 10টা ছুঁই ছুঁই, তবুও এই মফস্বলে 10টা মানেই গভীর রাত। ডিনার কমপ্লিট। তবে হেলথ কনসিয়াস আমার আজকে রাতের খাওয়াটা যা হয়েছে তাতে করে পেটের অবস্থা সত্যিই শোচনীয়। ভাবলাম একটু বাইরে পাইচারি করে আসি। সুবিমল বলল, এখন আবার বাইরে যাবেন? বেশ ক্লান্ত লাগছে। তাহলে এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি একটু হেঁটে আসি। রিসেপশনে শুভকে বলে বেরিয়ে পড়লাম। বেশ কিছুটা হেঁটে এলাম। চারিদিক ফাঁকা খা খা করছে। হাঁটতে হাঁটতে এলাম আমাদের পুরনো বাড়িটার সামনে। বাড়িটার অবস্থা এখন তথৈবচ। বর্তমান মালিক বাড়িটা এখনো ভাঙেনি দেখছি। চারিপাশে আগাছা জন্মেছে। পকেট থেকে ফোনটা বার করে দেখলাম প্রায় 11টা বাজতে চলল। এবার ফেরা উচিত। এদিক দিয়ে গেলে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। নেহাত রাস্তা ঘুরে এসেছি, তাই এতটা সময় লাগলো। এই রাস্তায় একটা ছোট বাগান মতো পড়ে। বাগানটা পেরোলেই বড় রাস্তা, আর রাস্তার ওপরেই অন্নপূর্ণা হোটেল। বাগানটার সামনে আসতেই মনে হলো কেউ যেন আমার পিছু নিয়েছে। পেছন ফিরে দেখলাম না, কেউ নেই। বাগানটার দিকে পা বাড়ালাম। চারিপাশে ঝিঝি যেন তীব্র স্বরে চিৎকার করছে। দূরে শিয়ালের ডাক ভেসে আসছে। চারপাশের পরিবেশটা এখন বেশ অস্বাভাবিক মনে হচ্ছে। হঠাৎ কানে ভেসে এলো একটা ডাক। সৌরভ। কে? ভয়ে ভয়ে পেছন ফিরলাম। এই আওয়াজ আমার ভীষণ চেনা। এই আওয়াজ ভুলবার নয়। মালিনী? চিনতে পারলে তাহলে? না চেনবার তো কিছু নেই।
আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, তাই হয়তো আজও ভুলতে পারিনি। সে যাই হোক, কোথায় তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? এত রাতে লুকোচুরি খেলতে এসেছো বুঝি? লুকোচুরি? তা বটে, লুকোচুরি বটে। আমি এমন জায়গাতেই লুকিয়েছি যে তুমি আমায় আর খুঁজেই পাবে না। মানে? সবকিছুর যে অত মানে খুঁজতে নেই। হেয়ালি করবার সময় নেই, সামনে এসো। সহ্য করতে পারবে তো? দেখো তবে। আমার চোখের সামনে ভেসে উঠল মালিনী। তবে কোন মালিনী? একে যে বড্ড অচেনা লাগছে। মালিনী, মালিনী, এসব কি? এটাই তো খুঁজে না পাওয়ার মানে সৌরভ। আমি হারিয়ে গিয়েছি এক অন্য জগতে, যেখানকার নাগাল তুমি চাইলেও পাবে না। কি করে হলো এসব? আমার ভালোবাসাও নিখাত ছিল সৌরভ। খুব ভালোবাসতাম তোমায়। বাসতাম কি বলছি, আমি তো আজও বাসি। তাই তো মৃত্যুর পরেও অশরীরী আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি মুক্তির আশায়। তবে যে সেদিন বললে তুমি বিয়ে করছো, তোমার বাবা ছেলে দেখছে, সব মিথ্যে ছিল, সব মিথ্যে। সেদিন যদি আমি ওটা না করতাম, তাহলে মদন তোমার বাবা মায়ের মতো তোমাকেও মেরে ফেলতো। আমাকে বাধ্য করেছিল মদন, আমার বাবার গলায় ছুরি ধরে আমায় এসব কথা বলায়। মাথায় তখন একটাই কথা ঘুরছিল, না হয় নাই বা পেলাম তোমায়, অন্তত এটুকু তো জানবো তুমি বেঁচে আছো। কিন্তু আমার যে আর বাঁচা হলো না সৌরভ। তুমি এখান থেকে চলে যাবার পরদিনই মদন আমার বাড়িতে আসে, আমায় তুলে নিয়ে যায়। বাবা বাধা দিতে এলে তাকেও মেরে ফেলে আমার চোখের সামনে। তারপর আমায় নিয়ে আসে এই বাগানে। এর পরের ঘটনা না হয় নাইবা বললাম তোমায়। নিজেদের শারীরিক চাহিদা মেটাবার পর আমাকে এখানেই মেরে ফেলে রেখে যায় ওই কুত্তার বাচ্চাটা। তবে ওই যে কথায় বলে না, বাপ ছাড়ে না বাপকে, বিষধর সাপের ছোবলে সেই রাতেই মদন মারা যায়। কিন্তু মালিনী, আমি সেই থেকে এই বাগানে বন্দী হয়ে পড়ে আছি, শুধু একটু মুক্তির আশায়। কি করলে তোমার মুক্তি হবে মালিনী? আর কিচ্ছু না সৌরভ। তোমায় সত্যিটা জানাতে না পারলে আমার মুক্তি হতো না, তাই তোমায় সবটা জানালাম। এখন বেশ হালকা লাগছে। আমায় এবার যেতে হবে সৌরভ, অনেকটা রাস্তা। চলি? দেখলাম মালিনীর শরীরটা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। দুটো হাত জোর করে ঈশ্বরের কাছে ওর আত্মার শান্তি কামনা করলাম। তারপর ফিরে চললাম অন্নপূর্ণা হোটেলের দিকে। বেশ কিছুটা হেঁটে এসেছি। দূরে হোটেলের আলো দেখা যাচ্ছে। এক আকাশ বিষণ্ণতা নিয়ে হেঁটে চলেছি ধীরে ধীরে। হঠাৎ ঘাড়ের কাছে একটা শীতল বাতাস অনুভব করলাম। পেছন ফিরতেই দেখলাম একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে। বিভৎস একটা পচা গন্ধ ভেসে আসছে তার গা থেকে, যেন একটা নরকের কীট। কার কথা যেন মনে পড়ে গেল হঠাৎ, কিছুতেই মনে করতে পারছি না। মনে পড়ল তার আওয়াজে, আজ 10 বছর ধরে হপ্তাটা বাকি রয়েছে, আজ তাহলে মিটিয়ে নি। হ্যাঁ